প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ। এসকেএফ অনকোলজি সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর রাহলা। দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে লাং ক্যান্সার অ্যাওয়ারনেস। লাং ক্যান্সার নিয়ে সচেতন করাই আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। আমাদের সাথে আজকে স্টুডিওতে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ডাক্তার মোহাম্মদ সেলিম রেজা, সিনিয়র কনসালটেন্ট অনকোলজি, স্কয়ার হাসপাতাল লিমিটেড। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, লাং ক্যান্সার নিয়ে আমরা আমাদের সাধারণ দর্শকদেরকে সচেতন করতে চাই। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, চিকিৎসা কিভাবে করা যেতে পারে, এই বিষয়গুলোই আমরা জানাতে চাই। একেবারে শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাই, যখন আমরা সচেতন হয়ে উঠতে চাই, সচেতন করতে চাই, একেবারে শুরুতেই আসে যে সবাই জানতে চায় কারণ কি, কেন আসলে লাং ক্যান্সার হতে পারে বা কেন হচ্ছে। আপনার অভিজ্ঞতার আলোকে আমাদেরকে যদি বলতেন যে এখন পর্যন্ত আপনি কোন কোন কারণগুলো বেশি পেয়েছেন এই কারণেই লাং ক্যান্সার হচ্ছে, সেগুলোর মধ্যে সবথেকে বেশি প্রাধান্য কোন কারণকে দেওয়া উচিত, এগুলো আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আসলে এই নভেম্বর মাসটাকে আমরা বলি যে বিশ্ব ফুসফুস ক্যান্সার সচেতন মাস। তো এই মাসে সাধারণত আমরা ফুসফুস ক্যান্সার নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করি, সাধারণ জনগণের মাঝে একটা অ্যাওয়ারনেস ডেভেলপ করার চেষ্টা করি। তো যে প্রশ্নটা করলেন যে ফুসফুস ক্যান্সারটা কেন হয় বা কারণটা কি, তো যদি একমাত্র বা প্রধান কারণ আমরা বলি, এটা হলো ধূমপান। ধূমপানটা হতে পারে, একটা হতে পারে যে আমরা যেটা বলি সিগারেট বলি, বিড়ি বলি, আবার হতে পারে নন স্মোক টোবাকো, যেমন যেটা বলে যেমন সাদা পাতা, জর্দা, নস্যি, এগুলি থেকে হতে পারে। আমাদের প্র্যাকটিসে মূলত এই কারণগুলি আমরা বেশি দেখি। তাছাড়া অন্য কারণ হতে পারে, যেমন বলা হচ্ছে বিভিন্ন যারা মিল ফ্যাক্টরিতে কাজ করে, যারা স্টিল মিলে অথবা যারা নাকি শিপইয়ার্ডে কাজ করে, তাদের বলা হয় অ্যাসবেস্টস থেকে হতে পারে। আবার বলা হচ্ছে যে সমস্ত জায়গাতে আর্সেনিকের প্রকোপ বেশি, আর্সেনিক কারণ হতে পারে। আবার প্রাকৃতিকভাবে রেডন গ্যাস একটা গ্যাস আছে, এটা সাধারণত পাহাড় পর্বতে থাকে, রকি এরিয়াতে থাকে। আবার ঘরের ভিতরে যে আমরা বিল্ডিং বলি, বিল্ডিং থেকে রেডন গ্যাস বেরোতে পারে, রেডন গ্যাস থেকে হতে পারে। আবার কিছু কারণ থাকতে পারে বংশগত, তো বংশগত কারণ হতে পারে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমাদের সমাজে সাধারণত দেখা যাচ্ছে যে পুরুষরাই স্মোক বেশি করে, মহিলারা বিদেশে করলেও বাংলাদেশে করে না। তো মহিলাদের ভিতরে কিন্তু এই ধরনের ফুসফুস ক্যান্সার প্রকোপ আমরা এখন দেখছি। তার কারণ একটা আমরা বলি যে সেকেন্ড হ্যান্ড স্মোক, তার মানে পেসিভ স্মোকার। সৃষ্টি নিয়ে দেখছি আমরা যে হয়তো ওনার স্বামী বা আশেপাশে যারা থাকে তারা হয়তো স্মোক করে, উনি হয়তো কাছে থাকেন, যার ফলে আমি স্মোক করলাম না, তো আমি পাশে বসে থাকলাম, আমিও কিন্তু এফেক্টেড। আমিও যে স্মোকের জন্য ওনার যে প্রবলেম হবে, আমিও কিন্তু এটা ইনহেল করছি, ইনহেল করে আমার কিন্তু এটা হতে পারে। তো এটা বিশাল একটা ব্যাপার। অনেকে মনে করতে পারে আমি তো সারাজন স্মোক করি নাই, তো যখন হিস্ট্রি নেই যে আপনার কাজের ধরন কী বা কোথায় ছিলেন, বন্ধু বান্ধব কী করতো, বলতো হ্যাঁ বন্ধু আড্ডা দিছি, একসাথে বসে অনেক কিছু চা পান বা বিভিন্ন কিছু করছি। ওরা কি করতো, ওরা ধূমপান করছে, আমি পাশে বসে আছি, আমি তো ধূমপান করি নাই। তো দেখা যাচ্ছে ওই কারণে ওনার হতে পারে। তো এটা আসলে একটা খুব অ্যালার্মিং বা এটা সচেতন হওয়ার প্রয়োজন। আমি ধূমপান না করলেও আমি কিন্তু লাং ক্যান্সারে ভুগতে পারি, কারণ একটাই, যদি বন্ধু বান্ধব কেউ যদি স্মোক করে তাহলে। ধূমপান নিয়ে আসলে আমাদের অনেক সতর্ক করা এখনও দরকার, মানুষ এখনও অতটা সচেতন হয়ে ওঠেনি। আপনার কাছে একটু জানতে চাই যে যারা ধূমপান করছেন কত বছর পর এবং ঠিক কী মাত্রায় ধূমপান করলে তারা এই লাং ক্যান্সারে আক্রান্ত হতে পারেন? এটার সঠিকভাবে তথ্য বলা যাবে না, তবে বলা হচ্ছে যে ধূমপান নির্দিষ্ট পরিমাণ বা ধূমপান করলেই আসলে হতে পারে। এটা বয়সেরও কোনো সাথে রিলেশন নাই যে 20 বছর করলে হবে নাকি 60 বছর করলে হবে, তা না। যে কোনো বয়সেই যদি ধূমপান করা হয় সাথে সাথে হতে হবে না। অনেক দিন এই ধূমপানের যে বিষাক্ত এফেক্টগুলি, যেগুলি নিকোটিন বলি বা হাইড্রোকার্বন, অনেকগুলি উপাদান বলি, কেমিক্যালস, এগুলো তো শরীরে লুকিয়ে থাকতে পারে। একটা পর্যায়ে যখন নাকি দেখা যাবে যে একজনের বডির যে কোনো কারণে তার ইমিউনিটি ফল করছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে, তখন দেখা যাচ্ছে ওইগুলি মিউটেশন হয়ে যাচ্ছে। মিউটেশন হয়ে তখন দেখা যাচ্ছে তখন ফুসফুসকে ওই যে উৎপাদনগুলি এগুলিতে লাং ক্যান্সার তৈরি হচ্ছে। তো যে কোনো বয়সে যে কোনো সময় হতে পারে। ধূমপান নিয়ে যখন কাউকে আমরা সচেতন করতে চাই, অনেকে ভাবেন যে আমরা তো 5 বছর বা 10 বছর ধরে ধূমপান করেই চলেছি এবং এখনও পর্যন্ত কোনো সমস্যা হয়নি। ওনাদের মধ্যে এক ধরনের
একটা ভুল ধারণা চলে আসে যে আমার তাহলে আর কিছু হবে না। এখান থেকে একটু জানতে চাই যে কেউ যদি দীর্ঘদিন 5 বছর 10 বছর 20 বছর ধরে ধূমপান করে থাকেন, তার ক্ষেত্রে আসলে ধূমপান ছেড়ে দেওয়ার ব্যাপারে আমরা যখন উদ্বুদ্ধ করব, তখন কি আসলে তাদেরকে আমরা এভাবে বলতে পারবো যে যে কোনো সময় হতে পারে, এবং ছেড়ে দিলে একটা নির্দিষ্ট সময় ধূমপান করার পর উনি যদি ধূমপান ছেড়ে দেন, সেটা কি আসলে একটা কোনো ভালো রেজাল্ট আসবে কিনা? ঠিকই বলেছেন, কারণ এটা নির্ভর করবে তার আসলে কতটুকু সে ধূমপান করেছে, তার ফ্রিকুয়েন্সি কেমন, কত বছর, কত স্টিক সে খেয়েছে। কেউ যদি একটা দিনে 3টা 4টা খায়, কেউ যদি 20টা স্টিক খায়, তার এফেক্ট এক হবে না। তো এখন যদি কেউ খেলো 5 বছর 10 বছর, তারপরে যদি দেখা যাচ্ছে সে, আমরা বললাম কুইট করার জন্য, সে সিগারেট স্মোকিং বাদ দিয়ে দিল, ডেফিনেটলি তার ফুসফুস ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটা কমে যাবে। হবে না বলা যাবে না, অনেকটা কমে যাবে। তো যে কোনো বয়সে কেউ স্মোক করলে আমরা বলবো যে না, আপনি এখন এই মুহূর্তে ধূমপান বন্ধ করুন, তাতেও আপনার ফুসফুস ক্যান্সার হওয়ার থেকে রক্ষা পেতে পারেন। মানে 10 বছর আমরা ধূমপান করেছি, এখন ছেড়ে দিলে বা এখনও যদি আমি খেতে থাকি, তাহলে কিন্তু রিস্ক বাড়বে, এবং যখনই উনি ছাড়বেন রিস্কটা কমে যাবে। এবারে একটু আসি, যেটা আপনি বলছিলেন যে অন্যান্য তামাকজাত পদার্থ, সাদা পাতা আছে, জর্দা আছে, আমাদের গ্রামেগঞ্জে আমাদের মা বোনেরাও কিন্তু অনেকেই দেখা যায় যে এইগুলোতে অভ্যস্ত হয়ে থাকেন। আর সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে লাং ক্যান্সারের ঝুঁকি কতটুকু, এবং আরও কোনো অ্যাসোসিয়েটেড ঝুঁকি থাকে কিনা? হ্যাঁ, ঠিকই বলেছেন যে আমাদের গ্রামেগঞ্জে এখনও যে সাদা পাতা, জর্দা, এগুলি খাওয়ার প্রচলন আছে। আপনি শুনে অবাক হবেন, কিছু কিছু এরিয়াতে আছে গ্রামে, আমি জানি, আমাদের যখন হিস্ট্রি নেই, এখন বিধবা মহিলা বয়স হয়ে গেছে, তাদের প্রচলন আছে হুক্কা খাবে। কারণ আমি দেখেছি যে না, বিশেষ করে সিলেটের কিছু অঞ্চল, বিভিন্ন জায়গাতে যে মহিলাদের, কেন বয়স্ক মহিলা খুব ফরেজগার মনে হয়, নামাজি, খুব নিয়ম নীতি মেনে চলছে, তার কেন হবে? ইতিহাসে দেখা গেছে যে না, আমার স্বামী মারা গেছে, তারপরে আমরা যারা আছি বিধবা, তারা একসাথে বসে হুক্কা খাই। দেখা যাচ্ছে ওই কারণে তার হতে পারে। তো যার ফলে তাদের ব্যাপারে বলবো যে না, আপনাকে যে কোনো ধরনের, আপনার ধূমপান না, খালি সিগারেট বিড়ি না, যে কোনো ধরনের ওই ধরনের যে টোবাকো রিলেটেড, এইগুলিকে আপনাকে বর্জন করতে হবে, এবং যে কোনো বয়সে বর্জন করতে হবে, হওয়ার পসিবিলিটি আছে। জি, যখন আসলে লাং ক্যান্সারের একেবারে প্রাথমিক পর্যায়ে থাকে, সেক্ষেত্রে কি কি ধরনের উপসর্গ দেখা যেতে পারে, এবং কখন ওনারা সতর্ক হবেন, কখন ডাক্তারের পরামর্শ নিতে যাবেন, এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। একটা হতে পারে যে একদম প্রাথমিক অবস্থায় কোনো লক্ষণ নাও থাকতে পারে, হয়তো ভিতরে ভিতরে লাং ক্যান্সার ডেভেলপ করছে, তার কোনো সিমটম ডেভেলপ করে নাই। তো সাধারণত যে সিমটমগুলো বলি, এটা হয় যেমন একজনের কাশি, তার কাশিটা প্রথম সে ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, অ্যান্টিহিস্টামিনিক ওষুধ অথবা কোনো সিরাপ খাচ্ছে বা অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী কাশি হয়ে যাচ্ছে, তার কমছে না, তখন অ্যালার্মিং, কেন তার কাশি কমছে না। কাশির সাথে দেখা যাবে যে তার মাঝে মাঝে একটু কফের সাথে রক্ত বেরোচ্ছে, আরও ভেরি অ্যালার্মিং। তারপর দেখা যাবে তার হয়তো উপরে সিঁড়ি বেয়ে উঠতে গেলে তার একটু শ্বাসকষ্ট হয়, বা সে কোনো একটা কাজ করলে তার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, মনে হয় যে বুকটা চাপা, বুক বন্ধ হয়ে আসছে। আবার কখনো মনে হবে যে বুকে ব্যথা করে, শুলে পরে দেখা গেলো তাকে বসে উঠে, কারণ তার শ্বাসকষ্ট হচ্ছে। এগুলি আসলে প্রথম দিককার লক্ষণ আমরা বলি। এই লক্ষণগুলি হলেই ধরে নিব যে ফুসফুস যে কোনো জটিলতা আছে, তখন ডেফিনেটলি ওই ধরনের ডাক্তারের শরণাপন্ন হতে হবে, এবং তখনই কিন্তু সতর্ক হতে হবে, দেরি করা যাবে না। এবার একটু আপনার কাছে জানতে চাই যে যেই ব্যাপারটি আমাদের দেশে একটু বেশি দেখা যায়, যে আমরা সতর্ক নই, এবং এই যেই উপসর্গগুলো প্রথমে দেখা যাচ্ছে, তখনও আমরা হয়তো সময় ক্ষেপণ করছি, ভাবছি যে ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই যে আমরা দেরি করছি, এর ফলে কমপ্লিকেশন কি কি হতে পারে? উনি যদি আরও আগে আসতেন, কি ধরনের সুবিধা পাওয়া যেত, এবং যত বেশি দেরি হতে থাকবে অসুবিধাগুলো কি কি হতে থাকবে, এটা একটু বিস্তারিত জানতে চাই। আসলে লাং ক্যান্সার যখন না আমরা কোনো চিকিৎসা পদ্ধতি যাই, তখন আমরা লাং ক্যান্সার স্টেজিং একটা ভেরি ইম্পর্টেন্ট। কোন স্টেজে ক্যান্সার ধরা পড়লো, আর্লি স্টেজ, ধরো স্টেজ 1, 2, নাকি স্টেজ 3, নাকি সবচেয়ে খারাপ স্টেজ 4। আর্লি স্টেজ মানে একদম প্রাথমিক অবস্থা। ইন্টারমিডিয়েট স্টেজ যদি বলি, রিজনাল বলি, যেন আশেপাশে ছড়িয়ে গেছে। আর যখন একটু দূরবর্তী জায়গায় ছড়িয়ে যায়, ফুসফুস থেকে ব্রেইন অথবা লিভার, অন্য ফুসফুস অথবা হাড়ে ছড়িয়ে যায়, তখন বলি আমরা এরকম স্প্রেড করছে, স্টেজ 4, খুব অ্যাডভান্স স্টেজ, টার্মিনাল স্টেজ ডিজিজ বলি তখন। এখন যে প্রথম যদি সে এই সমস্ত লক্ষণ দেখে ডাক্তার শরণাপন্ন হয়, ডাক্তার যদি একটা সিম্পল এক্সরে করে অথবা কপ্ট পরীক্ষা করে, তাহলে কিন্তু বেসিক ধারণা পেয়ে যাবে। ওই ধারণা পেয়ে গেলে তখন সে পরবর্তী পদক্ষেপ যেগুলি আছে, সিটি স্ক্যান করা, সিটি স্ক্যানে কিছু দেখলে পরে তখন তাকে বসে বায়োপসি করা বা কোনো ব্রঙ্কোস্কোপি করা, এগুলি করলে তো আর্লি ধরা পড়বে। যে কোনো ক্যান্সারেরই আর্লি ডিটেকশন কিউরস ক্যান্সার। প্রাথমিক অবস্থায় যদি ডিটেক্ট করা যায়, তাহলে ট্রিটমেন্ট ভালো আছে। ফুসফুস ক্যান্সারে বড় ধরনের চিকিৎসা, সার্জারি করা হয়। অনেক সময় দেখা যায় যে ছোট্ট টিউমার ছিল, সার্জারি করে ওই জায়গায় কেটে ফেলে দিছে, সে দিব্যি সারা জনমের জন্য সুস্থ হয়ে গেল। কিন্তু যদি সে খামখেয়ালি করে যাচ্ছি, যাব, কোনো সমস্যা বেশি দেখি না,
চলতেছে, কাজকর্ম করি, আচ্ছা দেখাবো, তা দেখা যাবো যে এটা একসময় এটা ভয়ানক আকার ধারণ করবে, এটা চলে যাবে, ছড়িয়ে যাবে। ছড়িয়ে গেলে পরে তখন আসলে চিকিৎসা আসলে লিমিটেশন হয়ে যায়, তখন সার্জারি করার স্কোপ সঙ্গে থাকে না। তখন দেখা যাচ্ছে আমরা বিভিন্ন থেরাপি দিই, থেরাপিগুলি অনেক ক্ষেত্রে কিউর করার পর্যায়ে থাকে না। তখন আমরা অনেক সময় বলি পেলিয়েটিভ ট্রিটমেন্ট, তাকে জাস্ট ব্যথামুক্ত আরামে রাখার জন্য তাকে সিমটম মুক্ত রাখার চেষ্টা করি, তো তাতে আরোগ্য লাভ হওয়ার সম্ভাবনা আসলে থাকে না। এই জন্য প্রথম যদি কোনো লক্ষণ দেখে তখনই তাড়াতাড়ি যে কোনো, সে গ্রামে থাকলে গ্রামের যে কোনো উপজেলা লেভেলের যে বা আমাদের গ্রামীণ যে রুরাল ডিসপেন্সারি যে ওখানে ডাক্তাররা বসেন, ওইখানেগুলো তারা ডাক্তার বুঝিয়ে তখন স্টেথোস্কোপ দিয়েও তখন বুঝতে পারবে কোথাও কোনো ইনফেকশন আছে না, কোনো নিউমোনিয়া হলো না কোনো কিছু হলো, তখন একটা এক্সরে করলে কিন্তু বেসিক ধারণা পেয়ে যাবে। তো যার ফলে আমার সাজেশন থাকবে সবার প্রতি যে কোনো লক্ষণ দেখা দিলে আপনারা দেরি করবেন না, সে যেই হোক না কেন, যে কোনো আশেপাশে ডাক্তারখানে দেখাবেন। ক্যান্সার শব্দটি আসলে একটু ভয়াবহ অনেকের জন্যই, তখন তারা এক ধরনের দিশেহারা বোধ করেন, আমি কোথায় যাব, চিকিৎসা কেমন করে হবে, কোথায় গেলে ভালো চিকিৎসা হবে, এ ব্যাপারে যদি শুরুতেই বলতেন। একটা ভালো প্রশ্ন করেছেন। এটা আসলে আমাদের চেম্বারে যখন আমরা রুগী দেখি তখন তারাও এই সমস্ত প্রবলেম ফেস করে আসে। এটাও একটা কারণ কেন লেটে রুগীরা আসে। অনেক সময় গ্রামের রুগীরা তার অবস্থা ভালো, সামাজিক অবস্থান ভালো, কোনো অসুবিধা নাই, কিন্তু সে যে ট্র্যাক করতে পারে না সে কোথায় যাবে, এই ট্র্যাকিংটাও ভেরি একটা ইম্পর্টেন্ট। এই ট্র্যাকিংয়ের জন্য অনেক সময় দেখা যায় লেটে সে আমাদের মূল ডাক্তারের কাছে আসতে তা পৌঁছতে সময় লাগে। তো প্রথমত হলো যখন নাকি এই ধরনের কোনো সিমটম দেখা দিবে তখনই একজন এলাকার ডাক্তারকে দেখানো উচিত। উনি দেখে তখন যদি রেজিস্টার্ড এমবিবি ডাক্তার হয় তাহলে বুঝতে পারবে, তখন তিনি একটা এক্সরে করলে কিছু বুঝলে তখন সে ট্র্যাকে পড়ে গেলো, তখন তার মতো সে একজন চেস্ট স্পেশালিস্টকে প্রথম দেখাবে, প্রথম আর ক্যান্সার ডাক্তার দেখাবে না, বক্ষবিধি ডাক্তারকে দেখাবে, না মেডিসিন ডাক্তার হতে পারে। মেডিসিন ডাক্তার তখন দেখে তখন তাকে হয়তো একটা সিটি স্ক্যান করতে দেবে, সিটি স্ক্যান করলেই তখন বুঝতে পারে কোথায় একটা চাকা বা স্পট আছে কিনা। তখন যখন সন্দেহ পোষণ করবে তখন মনে করবে যে এটা বোধ আমার আয়ত্ত থাকবে না, আমি তাহলে এটা একটা বায়োপসি করি মিনিমাম। তো আগে একটা প্রচলন ছিল ফাইন নিডল এক্সপিরিয়েন্স সাইটোলজি, এফএনএসি। এফএনএসি আসলে অনেক সময় একুরেট রেজাল্ট আসে না, তো যার ফলে আমরা বলি কোর বায়োপসি, টিস্যু নিয়ে বায়োপসি করতে বলি। টিস্যু বায়োপসির ফেসিলিটিস আবার আসলে সব ধরনের জায়গাতেও ফেসিলিটি নাই। মেডিকেল কলেজ যেগুলি আছে ওইগুলোতে ফেসিলিটি আছে, প্রাইভেট সেক্টরের ফেসিলিটি আছে, বিভাগীয় শহর বা কিছু ডিস্ট্রিক্ট লেভেলের ফেসিলিটিস আছে। তো ওইখান থেকে পরীক্ষা করতে হবে। পরীক্ষা করার পর যদি ক্যান্সার ডায়াগনোসিস হয়ে যায় তখন উনি সাধারণত প্রথমত যেটা করে যে সার্জনকে পাঠান। সার্জন দেখে তখন খুঁজে যে ক্যান্সারটা কি খালি ফুসফুসের সীমাবদ্ধ না শরীরে অন্য অর্গান আছে, লিভার, ব্রেন, হাড়, অন্য ফুসফুস এগুলো আছে কিনা। তখন এই অনুপাতে কিছু পরীক্ষা করে মিনিমাম একটা আলট্রাসোনোগ্রাম করে পেটের, অথবা সিটি স্ক্যান করে পেটের, ব্রেনের একটা এমআরআই করে, বোনের একটা আইসোটোফলবিডি বোনস করে, বর্তমানে আবার পেট সিটি স্ক্যান নাম হয়তো শুনছেন, দামি পরীক্ষা। এটা করলে পরে সূক্ষ্মভাবে বুঝতে পারে শরীরে কোথাও কোনো ক্যান্সারের কোনো লক্ষণ বা কোনো উপস্থিতি আছে কিনা। ওই পরীক্ষা করে যখন দেখবে যে এটা আসলে কোথাও ছড়ায় নাই, ওই জায়গার সম্বন্ধে আছে, তখন ডেফিনেটলি উনি সার্জারি করবে। তবে তার ভিতরে বলে রাখি বর্তমানে কিন্তু এই ধরনের ক্যান্সার চিকিৎসা সিঙ্গেল পার্সন করে না, এটা একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। সাধারণত সার্জন, রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজিস্ট, পালমোলজিস্ট সবাই মিলে কিন্তু একসাথে বসে ডিসিশন কোন ট্রিটমেন্টটা তার জন্য প্রযোজ্য, ফার্স্ট কী দিয়ে শুরু করব। ওই ক্ষেত্রে অনেক সময় অনেকে ভুল হইতে পারে। আমি সার্জন, আমি তো মনে করি সার্জারি করে ফেলি, আমি অনকোলজিস্ট মনে করি যে না তাকে রেডিওথেরাপি দিয়ে ফেলি, তাহলে ভুল হয়ে যাবে। যদি সবাই মিলে দেখে কোন স্টেজে আছে তারপর ডিসিশনে কোন চিকিৎসা হবে তখন এটা সবচেয়ে ভালো হবে। যদি বলা হয় সার্জারি করা উপযুক্ত তখন সার্জারি করবে। সার্জারি বর্তমানে বাংলাদেশে অনেক সরকারি হাসপাতালে এখন আছে, বেসরকারি হাসপাতাল অনেকগুলি আছে, ডিস্ট্রিক্ট লেভেল অনেক জায়গায় আছে এবং বিভাগীয় শহরে আছে। তো সার্জারি হয়ে গেল, তারপরে নির্দিষ্ট সে ক্যান্সার একটা চিকিৎসা শুরু হবে। ক্যান্সার ডাক্তার তখন তার স্টেজ বুঝে, অবস্থা বুঝে, বায়োপসি রিপোর্ট দেখে তখন তাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট দিবে। ট্রিটমেন্টগুলির ভিতরে সাধারণত আমরা বলি যে কেমোথেরাপি কিচ্ছু না, ড্রাগস। এই ড্রাগগুলিকে স্যালাইনটিতে মিশিয়ে প্রয়োগ করা হয়। বর্তমানে কিছু স্পেশাল ড্রাগ বেরিয়েছে যেগুলি বলে টার্গেটেড থেরাপি। টার্গেটেড থেরাপি মানে হলো আমরা এটা খুব স্পেসিফিক থেরাপি বলতে হয়তো শুনবেন যে কারো যদি জ্বর হয় তখন ডাক্তার কী করে ইউরিন কালচার করে, ব্লাড কালচার করে, স্পোটাম কালচার করে, কেন বুঝবে কোন ব্যাকটেরিয়াতে আক্রান্ত হলো, কোন অ্যান্টিবায়োটিক কাজ হবে। তদ্রূপ কিছু পরীক্ষা বর্তমানে আছে, বাংলাদেশেও হয়। ওই পরীক্ষা করলে বুঝতে পারবে কী কারণে ক্যান্সারটা হলো, তার এগেনস্টে কী ওষুধ দিলে কাজ হবে, এটা স্পেসিফিক। এই পরীক্ষা করা হয়, করলে যদি দেখে যে ওই কারণে হলো তো ওই ওষুধটা প্রয়োগ করা হয়। তাছাড়া বর্তমানে কিছু ইমিউনোথেরাপি ড্রাগসও আছে, এগুলি প্রয়োগ করা হয়। আর তাছাড়া একটা বড় ধরনের চিকিৎসা আছে রেডিওথেরাপি, বিশাল ভূমিকা।
রেডিওথেরাপি মানে এক্সরের মতো মেশিন, ওই মেশিন দিয়ে সাধারণত এক্সরেতে কম ডোজ গিয়ে আমরা ডায়াগনোস করি, বেশি ডোজ দিয়ে এটা চিকিৎসা করা হয়। এটা সাধারণত লিনিয়ার এক্সেলারেটর মেশিন একটা বলা হয়, এটা বর্তমানে ইউজ করা হয়। তাছাড়া টোমোথেরাপি আছে, অন্য মেশিন আছে, সাইবার নাইফ আছে, অন্য মেশিন আছে। আর আগে ছিল কভার্ট 60 মেশিন, ডিপ এক্সরে মেশিন। তো ওই মেশিনগুলি কী করা হয়, যে আসলে একজন মানুষ শোয়ানো হয়, তারপরে তাকে স্ক্যান করা হয়, লোকেট করা হয় কোথায় ট্রিটমেন্টটা দিবে, ওই লোকেশন ড্র করা হয়, ড্র করে তারপর অ্যাঙ্গেল করা হয়, কোন অ্যাঙ্গেলে দিলে পরে স্পেসিফিক জায়গাতে ট্রিটমেন্টটা পড়বে, আশেপাশে হার্ট, লিভার, খাদ্যনালী, অন্য ফুস ড্যামেজ হবে না, তখন স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া হয়। তাতেও রেজাল্ট অনেক অনেক ভালো। তো এই ধরনের অনেকগুলি চিকিৎসা পদ্ধতি আছে। তো সবগুলি নির্ভর করবে কোন স্টেজে ধরা পড়ছে তার উপর নির্ভর করবে। তো আর্লি ধরা পড়লে ফুসফুস ক্যান্সার ভালো হয়ে যায়, তো লেটে ধরা পড়লে ভালো করা যায় না, তাকে কিছু সাময়িক উপশম দেওয়া যায়। অনেকগুলো পদ্ধতির কথা শুনলাম চিকিৎসা নিয়ে। বাংলাদেশে আসলে কোথায় কোথায় অ্যাভেলেবল, যেমন একজন গ্রামের রোগী, শহরে আসলে খুব বেশি সমস্যা হয় না, সবাই মোটামুটি জানেন যে আমি কোথায় যেতে পারবো, বা কাছাকাছির মধ্যে আসলে হাসপাতালগুলো বা চিকিৎসা কেন্দ্র। একজন গ্রামের রোগী, উনি আসলে কোথায় আসলে এই চিকিৎসা পেতে পারেন, এ ব্যাপারে যদি একটু বিস্তারিত বলতেন। একেবারে শুরুতে আমরা জানি যে হয়তো উনি কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখাচ্ছেন, তারপরে সেখান থেকে কোন স্টেপ এগুলো যদি একটু বলতেন। আসলে ওই ক্যান্সার চিকিৎসা সারা বাংলাদেশে যেন সুযোগ সুবিধা আছে তা আমি বলবো না। সাধারণত সরকারি মেডিকেল কলেজগুলিতে এগুলিতে প্রায়ই রেডিওথেরাপি মেশিন আছে। আর ঢাকা শহরে কিছু কিছু প্রাইভেট সেন্টার যেগুলি আছে, হসপিটাল, তাতেও রেডিওথেরাপি মেশিন আছে। আর এমনি কিছু বেসরকারি মেডিকেল কলেজও সেই রেডিওথেরাপি মেশিন আছে। তাছাড়া কেমোথেরাপির ফ্যাসিলিটিস কিন্তু ইভেন অনেক সময় ডিস্ট্রিক্ট লেভেলও আছে। তো যার ফলে কোনো পেশেন্ট যখন অসুস্থ বিশ্বাস যে কোনো ক্যান্সারের সম্ভাবনা হয়, তখন এটা পুরো গাইডলাইন দিয়ে দিতে পারবে যে কোথায় গেলে কীভাবে চিকিৎসা নিতে পারবে। এখন তার যদি একটু সামাজিক বা আর্থিক একটু অসুবিধা হয়, সে সরকারি চিকিৎসা নিতে পারবে। আর যদি একটু অ্যাফোর্ড করতে পারে, তখন সে প্রাইভেটলি চিকিৎসা নিতে পারবে। চিকিৎসার ব্যবস্থা আছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো সব ধরনের ওষুধও কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে, বাইরে থেকে তেমন একটা ওষুধ আনা লাগে না এখন আর। বাংলাদেশে যে ওষুধগুলো তৈরি হচ্ছে, তাহলে সেগুলো কিন্তু রোগীদের ক্রয় সীমার মধ্যে থাকছে। এ ব্যাপারে যদি কিছু বলতে চান, যে যদি দেশ থেকে আনতে হতো তখন দামটা কেমন ছিল, এখন আসলে কতখানি সাধ্যের মধ্যে? অনেক সাধ্যের ভিতরে। আগে আমি যখন প্রথম প্র্যাকটিস শুরু করি, তখন বাংলাদেশে ওষুধ তৈরি হয় নাই, তখন বাইরে থেকে ওষুধ আসতো, বিভিন্নভাবে আসতো, লিগেল ওয়েতে ইলিগেল ওয়েতে। তো যার ফলে দামের তারতম্য হতো। তো লিগেল ওয়েতে আসলে পরে দাম বেশি পড়তো, ইলিগেলের দাম কম পড়তো। কিন্তু তার আবার ভালো কিনা খারাপ তা নিয়ে প্রশ্ন ছিল। ওই ওষুধের দাম অনেক বেশি ছিল। ওই তুলনায় বাংলাদেশে অনেকগুলি কোম্পানি, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওষুধ তৈরি করছে, তাতে কিন্তু দাম অনেক 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 কমে গেছে এবং অনেক সাধারণ রোগীর ক্ষমতা চলে আসছে। একটা এক্সাম্পল দিই, আগে যদি একটা কেমো দিতে আমার 10,000 টাকা খরচ পড়তো, বাংলাদেশে দেখা যায় 5,000 খরচ পড়ে না, তার কম খরচ পড়ছে। এটা এক্সাম্পল দিলাম। এবং এখন আসলে আমরা আরও অনেক বেশি রোগীকে চিকিৎসা দিতে পারছি। আমরা কিন্তু বারবার করেই ধূমপানের বিষয়ে বলছি, এবং আরও একই সাথে আপনি অনেকগুলো কারণ বলেছেন যে কারণে আসলে আমাদের লাং ক্যান্সার বেড়ে যেতে পারে। ভালো থাকার জন্য, বা যাতে আসলে আর্লি স্টেজে ধরা পড়ে, আমরা যদি প্রিভেনশন নিয়ে কথা বলি এবং কিভাবে সুস্থ থাকতে হবে, তাহলে আপনি কি বলবেন যাতে লাং ক্যান্সারে মানুষজন আক্রান্ত না হন, এবং যারা আক্রান্ত হচ্ছেন তারাও যাতে একেবারে প্রাথমিক স্টেজে ধরা পড়েন? কিভাবে চলতে হবে, কি মেনে চলতে হবে? প্রথম হলো প্রথমে আমি বলবো যে আমাদের সবারই আমাদের ধূমপান বর্জন করা উচিত। আমি ধূমপান করব না, আমার আশেপাশে যারা তাদেরকে বলবো ধূমপান করবেন না। যদি করে থাকে তাকে ধূমপান থেকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করব, এটা প্রথম আমার যুক্তি। তাছাড়া কিছু কারণ বললাম, যে ধূমপান ছাড়াও যে কিছু, যেমন সাদা, জর্দা, এগুলি থেকে বিরত থাকে বলবো। বলবো যে কোনো, অনেকের ধারণা আছে যে আমি সিগারেট খাইলাম, আমি ওই সিগারেট নিলাম, এগুলি তো হবে না, তা না। সব ধরনেরই ধূমপান বর্জন করতে হবে, এটা হলো আমার একটা প্রধান বক্তব্য। আর যে কোনো সময় যদি কখনো তার লক্ষণ ধরা পড়ে, আর্লি ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। বর্তমানে বাংলাদেশও এখন ডেভেলপ করছে যে স্ক্রিনিং মানে লো ডোজ সিটি স্ক্যান। অল্প ডোজে সিটি স্ক্যান যদি চেষ্টা করা হয়, তাহলে ভেরি আর্লি ধরা পড়লে তখন ভেরি আর্লি চিকিৎসা করা যায়। এটা বাইরে খুব পপুলার, বাংলাদেশে এখন পপুলার হয় না। এটাও কিন্তু একটা ক্যান্সারকে মানে প্রিভেনশন বা না বললেও আর্লি ডায়াগনোসিসের ব্যবস্থা বলবো। তাছাড়া বলবো যে নিয়ম মেনে চলবো। আমরা স্বাস্থ্য ভালো রাখার জন্য খাওয়া দাওয়া, ডিসিপ্লিন, ঠিকমতো ঘুমানো, বেশি পরিশ্রম না করা, বিশ্রাম নেওয়া, বডি ইমিউনিটি বাড়ানো, এগুলি করব এবং একে অন্যের সাথে এগুলি বিনিময় করব। আমিও তো জানলাম, আমার ফ্যামিলি মেম্বাররা জানলো না, তাদেরকে আমাকে জানাতে হবে যে না, আসলে তোমার এগুলিতে বিরত থাকতে হবে। তো এই জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা। এই সচেতনের জন্যই কিন্তু বিভিন্ন মাসকে আমরা একটা টার্গেট করি।
এই মাসটা কিন্তু আমরা বলতে চাই আপনাদের এই ধরনের মিডিয়ার মাধ্যমে বা প্রিন্টেড মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বা আমাদের বিভিন্ন মাধ্যমে যে কী কারণে ফুসফুস ক্যান্সার হয়, কীভাবে ডায়াগনোস করা যাবে, কী চিকিৎসা আছে, ভয়ের কিচ্ছু নাই, বাংলাদেশেও চিকিৎসা আছে, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। লো ডোজ স্ক্রিনিংয়ের কথা আপনি যেটা বলছিলেন, লো ডোজ সিটি স্ক্যান স্ক্রিনিংয়ের জন্য, এই স্ক্রিনিংটা আসলে কার কার করা উচিত? যিনি 5 বছর ধূমপান করছেন, নাকি 10 বছর, নাকি অন্য আরও কোনো ক্রাইটেরিয়া আমরা এখানে আনবো? হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। এটা বলা হচ্ছে যাদের বয়স 50 ঊর্ধ্ব, নাম্বার 1। নাম্বার 2 যারা স্মোক করে। নাম্বার 3 বলা হচ্ছে যারা স্মোক ইরেগুলার করে। নাম্বার 4 বলছে মাস্ট যারা বছরে 20 প্যাক সিগারেট নেয়, তাদেরকে অবশ্যই লো ডোজ সিটি স্ক্যান করা লাগবে। এবং তখন আসলে ধরা পড়ে যাবে, উপসর্গ হয়তো না থাকলেও ধরা পড়ে যাবে। আরেকটি, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আরেকটি বিষয় আসলে আপনার কাছে জানতেই চাই। আপনি কিন্তু বলেছিলেন প্যাসিভ স্মোকিংয়ের বিষয়টি, যিনি আসলে ধূমপান করছেন না, ওনার পাশে যখন কেউ ধূমপান করে উনিও এফেক্টেড হন। ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমাদের কি সাবধান হওয়া উচিত কিনা? হয়তো তার বাড়িতেই কেউ একজন আছেন, হয়তো তার বাবা অথবা অন্য কেউ, যে ধূমপান করছে, সেই বাচ্চাগুলোকে ভালো রাখার জন্য আমরা কি করতে পারি, বা তাদের কি স্ক্রিনিংয়ের আওতায় আনা উচিত কিনা, বা এ ব্যাপারে আপনারা কি পরামর্শ দেন? প্রথমত বলবো, যিনি ধূমপান করে ওনাকে তো আমরা বলবো ধূমপান আপনি করবেন না। হয়তো সে ধূমপান বন্ধ করতে পারছে না, তখন তাকে মিনিমাম বলতে হবে আপনি বাসা বাড়ির ভিতরে ধূমপান করতে পারবেন না। আপনি ধূমপান করলেও আপনাকে বাসার বাইরে কোথাও ধূমপান করে আসতে হবে। তো যার ফলে এটা একটা বিরাট মেসেজ। এইটা যদি করা যায় তাহলে দেখা যাবে যে প্যাসিভ স্মোকিং বা সেকেন্ড হ্যান্ড স্মোক যেটা, এটা বন্ধ হয়ে যাবে। তার থেকে তার স্ত্রী অথবা তার ভাই বোন অথবা বাচ্চারা এফেক্টেড হবে না। তো এইটা আমার সাজেশন থাকবে যে ধূমপান তো বন্ধ করবেন, একান্ত না করতে পারলে দয়া করে আপনি বাসার ভিতরে ধূমপান করতে পারবেন। পরিবারের অন্য সদস্যরা যাতে সুস্থ থাকেন, সাবধানে থাকতে হবে তাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই যে লাং ক্যান্সার নিয়ে এত কিছু আমাদের দর্শকদেরকে জানানোর জন্য, এবং কিভাবে ওনারা সাবধান থাকবেন সে বিষয়ে এত পরামর্শ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, এসকেএফ অনকোলজি সৌজন্যে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশের শীর্ষক অনুষ্ঠান আজ এ পর্যন্তই। দেখা হবে সামনের পর্বে, কথা হবে আরও অনেক বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। Sponsored by SKF Oncology.